আমার শ্বশুর-শাশুড়ি ৩ ছেলে ৩ মেয়ে। তবে তাদের শুধু বড় ছেলেকেই মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। তাদের বড় ছেলে মানে আমার হাসব্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। এখন একটা সরকারি জব করে। সরকারি জবে যে বেতন কম এটা কিন্তু সবাই জানে। এখন আমার শাশুড়ির কথা হলো কষ্ট করে যেহেতু মানুষ করেছি তাই আমাদের সবার দায়িত্ব তারই হবে। এই পরিবারের ছোট থেকে বড় সবার চাহিদাও পূরণ করতে হবে। আমার শ্বশুরের দোকান আছে ৩টা। দোকানের সব ভাড়াও তাকে দিতে হবে। এদিকে তার ১ ভাই ২ বোনের পড়াশোনার খরচ এবং মা-বাবার সব খরচে আমার স্বামী দেয়। আমার মেজো দেবর বিদেশ থাকে, ও আলাদা, আর ওর বউ বাবার বাড়িতে থাকে। আমার বড় ননদের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওর আর ওর বাচ্চার সমস্ত খরচে আমার হাজবেন্ডকে দিতে হয়। সবার সব চাহিদা পূরণ করতে যেয়ে আমার নিজের একটা ভালো পোশাক দিতে পারে না, সেও নিজে একটা ভালো পোশাক কিনতে পারে না। শখের জিনিসের কথা না হয় বাদই দিলাম, তবুও আমার স্বামীর উপর আমার কোনো অভিযোগ নেই। আমার শাশুড়ি আজকে আমাকে বলছে, আমার মেজো ননদের বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছে, শুধু দেনা পাওনাই বাকি আছে। ২ ভরি গহনা দিতে হবে আর একটা জামাইকে চেন দিতে হবে। ঘরের আসবাবপত্রও দিতে হবে। আমাকে বলল যে তুমি আমার ছেলে আসলে বলবা ৩ লাখ টাকা দিতে, আর বাদ বাকি ওর বাবাই দিবে। কথাগুলো বলেই আমার শাশুড়ি মা চলে গেলেন। আমি ওনার মুখের দিকে শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। উনি তো খুব ভালো করেই জানে যে ওনার ছেলে পুরো সংসারের দায়িত্ব সামলে একটা টাকাও সঞ্চয় করতে পারে না, তাহলে ৩ লাখ টাকা কোথা থেকে দিবে। কিছুক্ষণ পরেই আসিফ অফিস থেকে আসলো, হাত মুখ ধুয়ে খেতে নিয়েছে। তখন আমার শাশুড়ি মা এসে বললেন, ইতু আনুসকে কথাটা কি বলেছ? না মা, এখনো বলিনি, এই মাত্রই তো অফিস থেকে আসলো। শাশুড়ি মা মুখ ভেঙচি কেটে বললেন, হ্যাঁ আমি তো জানি, এখন তো তোমার মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। আনিস তখন জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তুমি বলো না। শাশুড়ি মা বললেন, তোর বোনের বিয়ে ঠিক করেছি, আর বিয়েতে তো খরচ আছে তাই না? আমার মেয়ে আর তার জামাইকে গহনা দিতে হবে, ঘর সাজানোর আসবাবপত্র দিতে হবে, তাই বৌমাকে বলেছিলাম যে তোকে যেন বলে ৩ লাখ টাকা দিতে, কিন্তু দেখ এখনো বলেইনি। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আনিস খাওয়া বন্ধ করলো, শুধু বলল, আচ্ছা মা, মা নাকি সন্তানের মনের ভাষা বোঝে, তবে তুমি আমার মা হয়ে কেন আমাকে বোঝো না? কি বুঝেও তুমি না বোঝার ভান করো। কথাটা বলেই আনিস খাবারের থালা ঠেলে রেখে উঠে চলে গেল। এদিকে আমার শাশুড়ি আমার উপর দোষ দিয়ে কান্নাকাটি আর চিল্লাচিল্লি শুরু করলো। পাশের বাড়ি থেকে লোকজনও জড়ো হয়ে গেল। শাশুড়ি মা তাদের সবার কাছে কেঁদে কেঁদে বলতে থাকলো, কি হলো গো আমার, কি কপাল আমার, কত কষ্ট করে সন্তান মানুষ করেছি, এখন আমার ছেলে বউ যা বলে তাই শোনে, মা বাবা সবাই তার কাছে পর, আমাদের জন্য কিছু করতে বললেই আমরা খারাপ, এখন থেকে ওর আপন লোক হলো ওর বউ। ওনার এমন কথাবার্তা শুনে আমার ভীষণ রাগ হলো। ওনাকে গিয়ে বললাম, আচ্ছা এ কেমন ব্যবহার আপনার? অন্য ছেলে মেয়েও তো আছে, তারা আপনার আপন, আর বড় ছেলেকে কি আপনি কুড়িয়ে নিয়ে এসেছিলেন যে দিতে পারলেই ভালো আর না দিতে পারলেই খারাপ? আমি আর কিছু বলি নাই, আর এর আগেই পিছন থেকে আনিস এসে আমার চুলের মুঠি ধরে আমাকে ঘরে নিয়ে গেল। তারপর সমস্ত রাগ আমার উপর দিয়ে বের করলো আর আমাকে বলল, তোকে কে সাহস দিয়েছে আমার মাকে এত কিছু বলার? খবরদার কোনোদিন যদি আমার মাকে কোনো কিছু বলিস তাহলে তোর খবর আছে। আমি শুধু বললাম যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। কিন্তু সময়ের ব্যবধানে ঠিকই বুঝে গিয়েছে আসলে কে আপন আর কে পর। স্বার্থের জন্য যে নিজের বাবা মাও তাদের সন্তানদেরকে দু চোখে দেখে, এখন সে ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু সময় অনেকটা পার হয়ে গিয়েছে। এখন নিজের ভুলের জন্য অনেক আফসোস করে, তবে এই আফসোস করে কি লাভ বলেন? গল্পটা আমি একটা আপুর পেজ থেকে নিয়েছি। এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই, তবে সত্যই স্বার্থের জন্য বাবা মাও কিন্তু দু চোখে দেখে সন্তানদেরকে।